এরা কন্যাশ্রী থেকে টাকা পায়, রূপশ্রী থেকে টাকা পায়, যেগুলো ভাবতে গেলে অন্তত ওই বিরোধী দলেদের সীমানার বাইরে ছিল। তারা কোনদিন ভাবতে পারেনি যে একটা সরকার তার মাত্র 5 বছর বা 9.5 বছর দুটো পিরিয়ডের মধ্যে এত কিছু করতে পারে। কিন্তু তারপরেও দেখছি কিছু মানুষ তারা বিরোধিতার খেলায় মত্ত হয়েছে। কেউ তৃণমূলকে বিরোধিতা করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা করতে হবে। আজকে যারা আমরা এখানে তালদিঘি গ্রামে আছি, আমরা জানি 100% হিন্দু ভোট নেই এখানে, 100% মুসলমান ভোট। সেই মুসলমানদের ধরে পশ্চিমবঙ্গে যখন এক দল, বিরোধী দল বিজেপি, কেন্দ্রীয় সরকারের দল, তারা যখন ঠিক করলো যে এনআরসি করবে এবং এই রাজ্যের একজন অপদার্থ সভাপতি তিনি বলছেন 2 কোটি মানুষকে পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে দেওয়া হবে। সেই 2 কোটি মানুষ কারা? সেই 2 কোটি মানুষ মুসলমান। আর সেই মুসলমানদের রক্ষা কবচ হিসাবে একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়ে বলেছেন, যদি আমার এই রাজ্য থেকে একজনকে বার করতে হয় তাহলে তাকে আমার ক্লাসের উপর দিয়ে বার করতে হবে। এর থেকে বড় পাওনা কিচ্ছু নেই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গায় তার বিরোধিতা করার জন্য আজকের এই মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ কয়েকজন ভাইজান বাপজানের পিছনে লাইন দিয়েছেন। তাদেরকে অন্তত বলছি, আপনাদের যেগুলো বোঝাচ্ছেন সেগুলো আপনারা বুঝুন, আর তৃণমূল কংগ্রেস যেগুলো বলছেন সেগুলো জানুন। সেই সঙ্গে সঙ্গে একটু ইতিহাসের পাতার দিকে তাকিয়ে দেখবেন, ধর্মীয় পাতার দিকে তাকিয়ে দেখবেন। আজকের আমাদের এই যে ধর্ম করছি, আমরা ইসলাম ধর্ম পালন করছি, সেই ইসলাম ধর্মের শেষ নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার আল কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার জীবদ্দশায় মাত্র 52 বছর জীবনে 632 খ্রিস্টাব্দে তিনি মারা গেছিলেন। তার মধ্যে তিনি এই ইসলাম প্রসারের কাজে লেগেছিলেন। তাই তিনি বলেছিলেন এই ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে আপনাকে 5টা নিয়ম মানতে হবে। প্রথমে কলেমা পড়তে হবে, নামাজ পড়তে হবে দিনে 5 বার, রোজা রাখতে হবে মাসে 1 মাস বছরে, আর হজ করতে হবে। আর যদি আর্থিক সঙ্গতি থাকে, অর্থাৎ আপনার যদি সেই রকম সামর্থ্য থাকে, তাহলে আপনি একবার হজে আপনাকে যেতে হবে। তিনি কখনো বলেননি যে আমার এই মজলিসে না বসলে সে কাফের হয়ে যাবে, আমার মজলিসে না বসলে, আমার নিয়ে দোয়া না পড়লে সে জাহান্নামে যাবে। এই রকম ভয়ঙ্কর কথা যারা বলে তারা আমরা মনে করি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে মুসলিম সমাজকে ভাগ করে পশ্চিমবঙ্গে আবারও সেই বিজেপির হাতটা শক্ত করার জন্য তারা মেতে উঠেছে। আজকে আপনারা জানেন, আপনারা দেখবেন সবাই আজকে সোশ্যাল মিডিয়া ফলো করেন, আপনারা ফেসবুক টুইটার দেখবেন, সেখানে ওনার বক্তব্যগুলো শুনবেন। উনি যেখানে বক্তব্য দিতে যান, যদি 1 ঘন্টা উনি বক্তব্য দেন, সেই 1 ঘন্টার মধ্যে 2 মিনিট খরচ করেন বিজেপি সম্পর্কে, আর বাকি 58টা মিনিট তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেন। কই উনি তো একবারও বলেন না যারা এই মুয়াজ্জিন ভাতা নিচ্ছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া ইমাম ভাতা নিচ্ছেন, ওই টাকাগুলো ফেরত দিন, কোটি কোটি টাকা ফেরত দিয়ে দিন, আমি আব্বাস সিদ্দিকী আপনাদের টাকা দেবো। ওনার হিম্মত নেই কোনোদিনই কথা বলার, কারণ উনি যাদেরকে কাছে আনছেন নিজের স্বার্থে আনছেন। উনি চ্যালেঞ্জ করে বলুক, একটা মানুষ যখন ওরা সদস্য হন, ওনার ওই আহলে সুন্নাতুল জামাতে যারা সদস্য হতে যাবে তাদেরকে 100 টাকার একটা করে ইট দিতে হবে। কেন না? নলেজ সিটি বানাবেন উনি। আজকে সিদ্দিকী সাহেবকে যদি প্রশ্ন করা হয়, মাত্র 9.5 বছরে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে সমস্ত নলেজ সিটিগুলো তৈরি হয়েছে, সেই নলেজ সিটিতে আপনারা কি সহযোগিতা করেছিলেন? আপনি এত বড় যদি মাতব্বর হয়ে থাকেন, আজকের এই পশ্চিমবঙ্গের মধ্যে 73% কৃষি মানুষ থাকে, কৃষক মানুষ থাকেন, কৃষি কার্য করেন। যখন এই অপদার্থ সরকার, কেন্দ্র সরকার যখন ওই নারকীয় একটা কৃষি বিল পাশ করলেন, ওই আপনি তো একবারও বললেন না চলুন আমার মুসলমান ভাইরা আমরা চাষ করে এই ফসল নিজেরা বিক্রি করব, আমরা প্রতিবাদ জানাবো। সে প্রতিবাদ আপনি করবেন না, কারণ ওই প্রতিবাদগুলো করতে গেলে আপনাকে বিজেপির কাছ থেকে নেওয়ার টাকাটা আবারও ফেরত দিতে হবে। সেই ভয় আপনি দিচ্ছেন না। আগামী নির্বাচনে শুধুমাত্র আপনাকে একটা কথা জানিয়ে দিই, এখনো পর্যন্ত আপনি রাজনৈতিক দলে ঘোষণা করেননি। আপনি বলেছেন ডিসেম্বরে ঘোষণা করবেন। আপনিও তৈরি হন, আমরাও তৈরি আছি। আগামী ডিসেম্বরের পর রাজনৈতিক ময়দানে আপনার যদি জামানত জব্দ করতে না পারি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনোদিন লড়াই করবে না। আপনি মাত্র 44টা আসন দিয়ে মনে করছেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। আপনি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন আপনি নাকি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, কেউ নাকি মুখ্যমন্ত্রী হবে, কেউ নাকি শিক্ষামন্ত্রী হবে। আপনাকে বলে রাখছি, আপনি শুধুমাত্র ফুরফুরা শরীফের মন্ত্রী থাকবেন, শুধুমাত্র ইসলাম ধর্মের মিলাপ্পা করবেন। যদি ক্ষমতা থাকে বিনা পয়সা ধর্ম প্রচার করে দেখান, তারপর রাজনীতির আখড়ায় আসবেন। আপনাদের শুধুমাত্র বলার, এই সমস্ত চক্রান্তকারী দল যারা আজকে মানুষে ভাগ করে দিচ্ছে, হিন্দু মুসলিমের পার্থক্য করে দেয়, মুসলমানদের মধ্যে ভাগ দেখিয়ে দেয়, তাদের কোনোদিন রাজনৈতিক শিক্ষা দেওয়া উচিত। তাদের রাজনীতি করতে আসেননি, তাদের থেকে সতর্ক থাকবেন। আর আপনি যে উপকারগুলো অন্তত এই 9.5 বছরে পেলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে, আপনারা জানেন যে আপনারা মুসলমান সম্প্রদায় যারা, আমাদের প্রত্যেকের একটা করে কবরস্থান আছে, যে কবরস্থানগুলোতে গবাদি পশু ছাগল গরু ঢুকে নোংরা করে দেয়, সেখানেও একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে টাকা অ্যালট করে ওয়াকফ বোর্ড থেকে টাকা দিয়ে সেই কবরস্থানগুলো ঘেরার ব্যবস্থা করে দিয়েছেন যাতে সেটা পবিত্র থাকে। আর সেই পবিত্র পশ্চিমবঙ্গে যে সিদ্দিকী আর যে ঘোষ অপদার্থরা আজকে সেখানে নোংরা করতে আসবে, আগামী 2021-এর নির্বাচনে তাদেরকে এখান থেকে ধাক্কা দিয়ে বার করে দেবো, এই শপথ আজকে নিয়ে যাচ্ছি। শুধুমাত্র আপনাদের সতর্ক থাকতে হবে, আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এখন থেকে যারা ভুল বুঝে চলে যাচ্ছে তাদেরকে বুঝিয়ে আনার চেষ্টা করতে হবে। আপনারা তৈরি থাকুন, তৃণমূল কংগ্রেস আপনার সঙ্গে আছে, জয় নিশ্চিত হবে। শুধুমাত্র মনে একটাই স্লোগান রাখবেন, তৃণমূল কংগ্রেস মানেই জয়, তৃণমূল কংগ্রেস মানে উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব আছে, আগামী দিনে থাকবে। পশ্চিমবঙ্গের বুকে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এ নিয়ে কোনো সন্দেহ কারো নেই। আমরা শুধুমাত্র আপনাদের সুযোগ দিচ্ছি, আপনারা শুধরে যান, নইলে কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিতে বাধ্য হবে। ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের ঘরের ছেলে শান্তবাবু সুন্দর ভাষায় আপনাদেরকে বুঝিয়েছেন, এত সুন্দর ভাষা যে বলা বাহুল্য। আজকে আমরা কোন পদের প্রতীক হতে চলেছি, আমরা একটু জ্ঞান নিশ্চয়ই আমাদের আছে, আমরা বিবেক দিয়ে আমরা একটু ভাবি, আমরা এমন একটা কাজ করব যে আমরা সর্বনাশ ডেকে আনবো, এটা হয় না। সার পোকা মারতে গিয়ে ঘর জ্বালিয়ে দেবো, এই যে আমাদের মনোভাব, এই মনোভাব আমাদের দূরে ছেড়ে দিতে হবে। যাই হোক, তার অমূল্য ভাষণে আমরা মুগ্ধ। আমাদের ঘরের ছেলে বড় বাটা শান্তু সাহেব, ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে আমার ভাই সনদ সর্দার সাহেব, হিন্দু ঘরের ছেলে, কিন্তু আমাদের মুসলিম সম্পর্কে তার অনেক ওয়াকিবল জ্ঞান আছে। আমরা মুসলিম জাতি এই গ্রামে বাস করি, 100% মধ্যে 100% আমরা মুসলমান, এখানে কোনো হিন্দু ভাই নাই। অথচ সনদ বাবু তিনি একজন হিন্দু ঘরের ছেলে, তো আমাদের ইসলাম সম্পর্কেও তিনি ভালো অগাধ জ্ঞান রাখেন। আজকে আমরা যে কোন পথের প্রতীক হতে চলেছি তিনি সে সম্পর্কে আপনাদের সম্মুখে বিশদ আলোচনা রাখবেন। শ্রদ্ধেয় আজকে সভা সঞ্চালক, উপস্থিত আমাদের অঞ্চল সভাপতি তথা উপপ্রধান আলাউদ্দিন সাহেব, উপস্থিত আছেন আমাদের যুব সভাপতি জাকিরুল ইসলাম, আনচার ভাই, এখানে শান্তু এক্ষুনি বক্তব্য দিলেন, এই অঞ্চলের যুব নেতা, যুব যোদ্ধা, এবং সর্বোপরি যারা আপনারা আছেন আমাদের এই মিটিংয়ে, আর যারা এই আমাদের সাউন্ড দূর দূরান্তে থেকে শুনছেন, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ক্ষমা চেয়ে নিচ্ছি, সাউন্ড একটু দুর্বল হয়েছে মনে হচ্ছে। আপনারা জানেন একটা অস্থিরতা পরিবেশ তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে সারা রাজ্যে তথা সারা ভারতবর্ষে। আমরা আজকের রাজনৈতিকগতভাবে আপনাদেরকে অবগত করতে এসেছি। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দূত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সুখ শান্তি কামনা করার জন্য, আপনার গ্রামে উন্নয়নের জন্য, আপনার পরিবারের পাশে থাকার জন্য, আপনার এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে মাথায় নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে শরণাপন্ন। আপনারা জানেন সারা ভারতবর্ষ যে কন্ডিশনে চলছে, যেভাবে চলছে, যেভাবে দেশটাকে ভাগ করার চক্রান্ত করছে, রাজনৈতিকগতভাবে কিছু স্বার্থন্বেষী মানুষ সারা ভারতবর্ষ জুড়ে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করতে চাইছে। জাতি জাতির মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিতে চাচ্ছে, পাড়ার পাড়ার মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দিতে চাইছে, তপশিলি থেকে সংখ্যালঘুদের মধ্যে বিভাজনের সৃষ্টি করার চক্রান্ত করছে।
আমরা কিন্তু তার বিরুদ্ধে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র ব্যতিক্রমী নেত্রী, যিনি পশ্চিম বাংলার মানুষের কথা চিন্তা করে, যিনি সারাক্ষণ শুধু পশ্চিম বাংলার মানুষের কথা চিন্তা নয়, সারা ভারতবাসীর কথা চিন্তা করেন, সারা ভারতবর্ষের সংখ্যালঘুর কথা চিন্তা করেন, তপশিলীদের কথা চিন্তা করেন, শিডিউল ট্রাইবদের কথা চিন্তা করেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা শিখ সম্প্রদায় আছে সবাইয়ের কথা যার মাথায় আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সারা ভারতবর্ষটাকে বাঁচাবার চেষ্টা করছেন। তাই আপনাদের সহযোগিতা, আপনাদের একান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য আমরা আবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি। এখানে বিভাজন তৈরি করছে আমরা শুনছি, বিভাজন নিশ্চয়ই করবেন, সে ওষুধ আমরা দেব। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমাদের মধ্যে ভয় ভীতি কারোর মধ্যে নেই। আমরা মানুষের পরিষেবা যাই, আমরা মানুষের পাশে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেন, আমাদের কর্মীরা ছুটে যান সেই পরিবারের পাশে। আপনার পরিবারের পাশে আমরা অঙ্গীকারবদ্ধ থাকার জন্য। আপনার গ্রামে ঢালাই রাস্তা, সেটাও কিন্তু আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আপনারা পেয়েছেন। এই তালদি, একটু আগে সুজা বলছিলেন, এই তালদি গ্রামে আমরা বহুবার এসেছি, সিপিএম পিরিয়ডে অনেকবার এসেছি। আপনাদের বাড়ি থেকে নামলে পিচ রাস্তা, আপনাদের পাশে গলিতে ঢালাই রাস্তা, আপনার বাড়ি বিদ্যুতের ব্যবস্থা, আপনার স্বাস্থ্যসাথীর কার্ডের ব্যবস্থা, আপনার পরিবারের স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আর আমরা শুনতে পাচ্ছি কিছু মানুষ তারা বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে কিছু মানুষকে উৎসাহ দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছেন। তাই আপনাদেরকে বলি, একটাই কথা বলবো, এখানে তালদি গ্রাম আপনারা যদি মনে করেন যে এই পিচ রাস্তার উপর দিয়ে এবং কনক্রিটে ঢালাই রাস্তার উপর দিয়ে আপনারা সবুজ সাথী সাইকেল চড়ে মাতব্বাড়ি করবেন কন্যাশ্রীর টাকা নিয়ে, আর মমতার দেয়া 2 টাকা কিলো চালের ভাত খেয়ে, আর আপনার মেয়ে বা বোনের রূপশ্রী টাকা নিয়ে পরিকল্পনা করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় দেয়া এলইডি লাইটের নিচে চায়ের কাপ হাতে নিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে উন্নয়ন করছেন না, এই কারবারটা কিন্তু বন্ধ করতে হবে। যদি আপনারা বন্ধ না করেন, বন্ধ কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস করে দেবে, সেটা কিন্তু আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। কারণ এটা চলবে না। আপনারা আমার খাবেন, আমাদের দলের খাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নেবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ছুরি মারবেন, মানুষকে বিশ্বাসঘাতকতা করবেন, বাংলার মানুষকে বিশ্বাসঘাতকতা করবেন, আপনাদেরকে কিন্তু রেহাই দেওয়া হবে না। আমরা 2021 সালে বিধানসভার আগে কিংবা বিধানসভার পর আপনাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু সরাসরি ফুরফুরা শরীফে গিয়ে কিন্তু আশ্রয় পাবেন না, সেটাও পশ্চিম বাংলার মধ্যে। আপনাদেরকে কিন্তু পশ্চিম বাংলার বাইরে বার করে দেওয়া হবে, কারণ আপনারা চাইছেন যেহেতু স্বেচ্ছায় পশ্চিম বাংলা ছেড়ে বাংলাদেশ বা পাকিস্তানে যেতে, সেটাই করা হবে, সেটাই আপনাদেরকে করা হবে। কারণ আপনারা সুস্থ ঘরে, সুস্থ গ্রামে, সুস্থ জায়গায় বসবাস করার উপযোগী নয় বলে মনে হচ্ছে আমাদের। তাই আপনারা বিভ্রান্তি করবেন না, এখনো বলছি আপনারা বিভ্রান্তি করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এটা সংখ্যালঘু গ্রাম, আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেন কিন্তু সংখ্যালঘুরা সম্মান পাচ্ছে, এটা দায়িত্বহীন ভাষায় বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেন তপশিলীরা বেঁচে আছেন, এটা বলতে দ্বিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেন দাঙ্গা হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেন তালদির মানুষ শান্তিতে আছে। আপনার এখানে বোমের আওয়াজ হচ্ছে না ভাই, আপনার এখানে গুলিগোল্লা হচ্ছে না, আপনার ধান লুট হচ্ছে না, আপনার বর্ষার লুট হচ্ছে না, আপনার গোলার ঘরে ধান লুট করছে না, আপনার জমি দখল হচ্ছে না, আপনার বাড়ির মহিলাদের ইজ্জত যাচ্ছে না, আপনার বাড়ির মা বোনেরা সুস্থ অবস্থায় আছেন। তার দয়া কে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তৃণমূল কংগ্রেসে আছে বলে। তাই আপনারা যদি মনে করেন যে আমাদের এত উন্নয়ন আর পছন্দ হচ্ছে না, আমার পরিবারের 2 টাকা কিলো চাল আর ভালো লাগছে না, আপনি মিনিকেট চাল বা 100 টাকা কিলো চাল খাওয়ার ইচ্ছা, আপনি যদি মনে করেন আমি পশ্চিম বাংলার চাষি না, আমি তালদি গ্রামের চাষি না,
আমি গোয়েঙ্কা, আমি সেই মজুদদারদের পক্ষে। আপনাদেরকে কিন্তু সেই মজুদদারদের জায়গায় থাকতে হবে, গুজরাটে গিয়ে বাস করতে হবে, আপনাকে কিন্তু উত্তরপ্রদেশে গিয়ে লড়াই করে বাঁচতে হবে। পশ্চিম বাংলায় আপনাকে ঠাঁই দেওয়া হবে না, কারণ আমরা মনে করি আপনারা জনগণের শত্রু, আপনারা কিন্তু প্রতিবেশী শত্রু, গ্রামের শত্রু, বাংলার শত্রু, বাঙালির শত্রু। এটা ভাবতে হবে। আজকের আপনারা বিভ্রান্তির পথে যাচ্ছেন, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এগিয়ে দিচ্ছেন। আপনারা তাদেরকে বোঝান, তাদের কি দরকার বলুন। আপনার পরিবারের সন্তান, আপনার পরিবারের যদি শিক্ষার অসুবিধা হয়, আপনারা আমাদের দলেরকে বলুন, আমাদের পঞ্চায়েতকে বলুন। আমাদের পঞ্চায়েতের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ি পরিষেবা পৌঁছে দেবে, আপনাদেরকে আপনার পরিবারের সন্তানের পাশে দাঁড়াবে। আপনার পরিবার যুবশ্রীর টাকা পাবে, আপনার পরিবারের মহিলা যে পড়াশুনো করছে কন্যাশ্রী পাবেন, স্কলারশিপ পাবেন, আপনি উন্নত মানের শিক্ষা পাবেন। আপনার শিক্ষায় সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। আপনার সন্তানকে জুতো দেবেন, আপনার সন্তানকে পড়ার জন্য পেন খাতা দেবে। আপনার সন্তান মাধ্যমিক দিলে টেস্ট পেপারও মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, আর আপনি আমার সরকারের বিরুদ্ধে যাবেন। এটা হতে পারে না, এটা হতে পারে না। তাই যারা দূর থেকে শুনছেন সে আব্বাস হতে পারেন। এখানে যারা হিন্দু গ্রাম আছেন সেখানেও একটা ধর্মের নামে বিভাজন সৃষ্টি হচ্ছে, সেখানেও তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আপনারা ঘুর পথে যদি মনে করেন দিলীপ ঘোষকে এই রাজ্যের দায়িত্ব নিয়ে আসবেন, আমি আবারও বলছি খাল কেটে কুমির আনার মতো প্রায় হবে। আপনারা কিন্তু বাঁচবেন না সেই কুমিরের হাত থেকে, আপনাদেরকে সর্বপ্রথম সেই কুমিরে খাবে। এটা দেখলেন ভাষায় বলছি, আপনারা ভুলে গেলে চলবে না। আমরা তো সুস্থভাবে জীবনযাপন করছি পশ্চিম বাংলায়, আমরা তো বাংলায় হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি। এই তো সামনে দুর্গা পূজা, দুর্গা পূজাটা কিন্তু বাঙালির পূজা, জাতীয় পূজা। এখানে কোনো হিন্দুর পূজা বলে কথা না, এখানে মুসলমানও যারা সম্প্রদায় আছে তারাও বাঙালি, শিখ যারা আছে পশ্চিম বাংলা তারাও আমাদের বাঙালি। আমরা পশ্চিম বাংলায় যারা বসবাস করছি আমরা সবাই বাঙালি। আমরা সবাই মিলে ঈদ যাপন করব, আমরা সবাই মিলে দুর্গা পুজোয় কাঁধে কাঁধ মিলিয়ে সেই উৎসবকে উপলব্ধ করব। আমরা আবার খ্রিস্টানদের বড়দিনে আমরাও কিন্তু পার্ক স্ট্রিটে যাই আনন্দ উপভোগ করতে। তাই আমরা সর্বধর্ম মিলে একটা এখানে সম্প্রীতির বাতাবরণ তৈরি করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমরা পশ্চিম বাংলাকে আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা, বিশ্বের মধ্যে পশ্চিম বাংলাকে সোনার বাংলা রূপান্তরিত করব। তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী 2021 সালে, আমি আপনাদেরকে বলে রাখি 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী শুধু হওয়ার অপেক্ষায়। আমরা শুধু চিন্তা করছি কতটা আসন বাড়বে, কতটা বিধানসভা ভোট বাড়বে, সেইটা নিয়ে আমরা চিন্তা করছি। আমরা আব্বাস সিদ্দিকী ভাই, আমরা দিলীপ ঘোষদের নিয়ে চিন্তা করছি না। আমরা চিন্তা করছি মমতা বন্দ্যোপাধ্যায় 250 সিট নিয়ে আসবে, নাকি 260টা নিয়ে আসবে, নাকি 240টা নিয়ে আসবে, সেই অপেক্ষা কিন্তু আমরা আছি। আমরা চাইছি এখানে শান্তি শৃঙ্খলা বিরাজ করুক। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম বাংলায় একের পর এক উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা সবসময় চিন্তা করে একের পর এক প্রোগ্রাম, একের পর এক প্রকল্প ঘোষণা করেছে। কৃষকদের ক্ষেত্রে কৃষক বন্ধু আপনারা দেখেছেন, কৃষক বন্ধুর মাধ্যমে সুযোগ সুবিধা, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোনের ব্যবস্থা, কৃষকদের উন্নত বীজ, কৃষকদের ভাতা, কৃষকদের জন্য যদি কোনো বর্ষায় বন্যাতে ক্ষতিগ্রস্ত হয় তাদের চিন্তা ভাবনা করে কৃষকদের চেকের মাধ্যমে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পাইয়ে দিচ্ছে। তদরূপ গ্রামের মধ্যে সে সংখ্যালঘু হোক, সে সংখ্যাগুরু হোক, মায়েদের কথা চিন্তা করে, স্বনির্ভর গোষ্ঠী মায়েদের চিন্তা করে তারা যাতে তাদের পরিবারের অর্থনীতি সচ্ছল সবল করতে পারে, তারা যাতে তাদের বাচ্চাদের এক্সট্রা ভাবে পড়াশোনার দায়িত্ব মায়েরা নিতে পারেন, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে লোনের ব্যবস্থা করছেন। মায়েদেরকে কখনো
আমাদের সরকার ভিডিও পঞ্চায়েতের মাধ্যমে কখনো ছাগলের বাচ্চা, কখনো মাছের কখনো মুরগির বাচ্চা আপনাদের বাড়ি বয়ে দিচ্ছে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সমাজে সর্বস্তরে সর্বশ্রেণীর মানুষের কথা মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেন, কিন্তু এই অপদার্থ বিজেপি সরকার আমরা দীর্ঘ এই 6-7 বছর দেখছি সারা পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে একটা স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র সরকার প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে। একদিকে আমরা লক্ষ্য করছি সর্বস্তরের মাথা হিসেবে আরএসএস কে নিয়োগ করছে, সে রাষ্ট্রপতি থেকে শুরু করে, সে রাজ্যপাল থেকে শুরু করে, সে লোকসভার অধ্যক্ষ থেকে শুরু করে, সে নির্বাচন কমিশনার থেকে শুরু করে, সে আইপিএস অফিসার থেকে শুরু করে সর্বত্র কিন্তু একটা কায়েম রাজ শাসন করার চক্রান্ত করছেন। আর আমাদের পশ্চিম বাংলায় কিছু কাফের মির্জাফর, সেই মির্জাফররা সেই সব ঘুরপথে, সেই দালালরা সেই ধর্ষণকারী সরকারকে ঘুরপথে পশ্চিম বাংলায় আনার চক্রান্ত করছেন। তার বিরুদ্ধে কিন্তু আমাদের প্রতিবাদ আমরা করতে দেব না। সারা ভারতবর্ষ জুড়ে একের পর এক দেখছি জনবিরোধী নীতি, একের পর এক কৃষক বিরোধী নীতি, একের পর এক শিল্প বিরোধী নীতি, একের পর এক যুবকদের চাকরি বিরোধী নীতি থেকে শুরু করে একটা কেনারাম বেচারাম সরকার শুরু করেছে। রাত হলে কোনটা বিক্রি করব, রাত হলে সকালে উঠে দেখবো আর একটা কোনটা বিক্রি করব, তার মাথার মধ্যে সব সময় সেই চিন্তা ভাবনা করছে। তারা কোনোদিন সারা ভারতবর্ষের এই গরিব মানুষের কথা চিন্তা করছেন না, শ্রমিকের কথা চিন্তা করছেন না, ছাত্র যুবদের কথা চিন্তা করছেন না, মায়েদের কথা চিন্তা করছেন না, কৃষকের কথা চিন্তা করছেন না। এমনকি সারা ভারতবর্ষে যারা আমাদের নিরাপত্তা দিচ্ছেন, যারা আমাদেরকে দেশটাকে সুরক্ষিত বলয়ে মুড়ে রেখেছেন, সেই সেনাবাহিনীদেরকেও কিন্তু সম্মান দিচ্ছেন না। তার বিরুদ্ধে আপনাদেরকে গর্জে উঠতে হবে, তার বিরুদ্ধে আপনাদের এখান থেকে আওয়াজ তুলতে হবে যে আমরা সারা ভারতবর্ষে এই স্বৈরতান্ত্রিক সরকার আমরা চাই না। আমরা এই সারা ভারতবর্ষের মধ্যে ধর্ষণকারী সরকার আমরা চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন কন্যাশ্রী প্রকল্প পশ্চিম বাংলায় চালু করে সারা বিশ্বের মধ্যে বিশ্বশ্রী সম্মান নিয়ে আসতে পারেন, তখন আমরা ভারতবাসী হিসাবে লজ্জায় মাথা হেট হয়ে যায়। এই অপদার্থ বিজেপি নামক যে সরকার, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পকে চ্যালেঞ্জ করে তিনি ধর্ষণ শিখ প্রকল্প চালু শুরু করেছে উত্তরপ্রদেশ। আপনারা টিভি মিডিয়ার মাধ্যমে দেখেছেন। কেবলমাত্র সেখানে যেখানে বিজেপি রাজ্য, যেখানে বিজেপি সরকার সেই উত্তরপ্রদেশ থেকে শুরু করেছেন, সেখানে কিন্তু সংখ্যালঘু নিরাপদ নয়, সংখ্যালঘু মায়েরা নিরাপদ নয়, তপশিলি ঘরের মেয়েরাও নিরাপদ নয়, শিডিউল কাস্ট ঘরের মেয়েরা নিরাপদ নয়, দলিত সম্প্রদায়ের মেয়েরা নিরাপদ নয়। সেটা কিন্তু আপনারা টিভির পর্দায় দেখেছেন কিভাবে একটা মনীষা বাল্মীকি নামে মহিলা, যিনি দলিত সম্প্রদায় থেকে ওটা মহিলা, তাকে উচ্চ পণ্যের দ্বারা আরএসএস প্রভাবিত উচ্চ পণ্যের নেতৃত্বের ছেলেদের দ্বারা চাষের জমি থেকে নির্লজ্জভাবে সেই মহিলাটাকে তুলে নিয়ে গণধর্ষণ করে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে তাকে জিভ কেটে নিয়ে বাগরুদ্ধ করে তার পরিবারের উপর এভাবে পুরো সেই বাল্মীকি যে সমাজ শুধু নয়, সেই পরিবারটাকে নয়, সারা ভারতবর্ষের নারীর সম্মান নিয়ে খেলা করেছেন সেই যোগীরাজের সরকার এবং তার অপদার্থ পুলিশ। সেটা আপনাদের জানার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। তাই আপনাদের বলবো, আপনারা ঘুরপথে যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব প্রকল্প ভালো লাগছে না, পশ্চিম বাংলায় একটু ধর্ষণ প্রকল্প ঘুরিয়ে আনবেন। আব্বাস ভাই যদি মনে করেন আমার রাজ্যের মহিলারা সেই ধর্ষণ বিজেপি সরকারকে আবার ঘুরিয়ে আনবো, আমাদের কিন্তু কিচ্ছু বলার নেই। আমি এই যারা গুরুজন আছে, যারা জ্ঞানীজন আছে, যারা বুদ্ধিমান লোক আছে, যারা শিক্ষক আছে, যারা মাস্টার আছে, যারা শ্রমজীবী মানুষ আছেন, আমি করজোড়ে তাদেরকে বলবো আপনারা চিন্তা ভাবনা করুন, আপনারা বালিশে মাথা দিয়ে ভাবুন, আপনারা বাড়িতে পরিবার নিয়ে বসুন।
পরিবারের মধ্যে আলোচনা করুন যে আমরা 11 সাল থেকে এই মাত্র 9.5 বছর 10 বছর হতে যায়, এই 10 বছরে আমরা কি পেলাম? আর কেন্দ্রে যে অপদার্থ সরকার 7 বছরে আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিল তারা কতটা রক্ষা করলো, এটা ভাবার কথা আপনাদেরকে বলবো, আপনার পরিবারের সন্তানদের বলবো। আপনারা ভাবুন, আপনারা নৈরাজ্য সৃষ্টি করবেন না, আমাদেরকে কাজ করতে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজ করতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কথা বলেন সেটা কাজে দেখিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে যেটা বার হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দেন। আজ তো তাই পশ্চিম বাংলায় মমতা সরকার, মামাটি মানুষের সরকার, তৃণমূলের সরকার আছে বলে সারা রাজ্যের মধ্যে শিশু মৃত্যুর হার 5% করতে পারেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম মামাটি মানুষের সরকার। যে সরকার এই 9 বছরের মধ্যে সারা পশ্চিম বাংলা জুড়ে বাংলার ছেলে মেয়েরা তাদের নতুন শিক্ষার জন্য 40টা ইউনিভার্সিটি কলেজ করতে পারেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে সরকার আপনারা জানেন প্রশাসনটা যাতে ভাগ ভাগ করে দেওয়া যায়, মানুষের প্রশাসনিক সুবিধার্থে, মানুষের কাছে প্রশাসন পৌঁছবার সুবিধার্থে 90টা নতুন থানা যে সরকার করতে পারেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 9.5 বছরে 53টা প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে পৌঁছাতে পারেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নেত্রী, আপনার সংখ্যালঘু ভাইদেরকে কিন্তু নবান্নে থেকে আঁচলের মধ্যে মুড়িয়ে রাখার প্ল্যান নিয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন, আপনাদেরকে বলছি এখানে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধ হিসেবে আমরা বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনদিন সরকারে যতদিন থাকবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে, তৃণমূলের থাকবেন। এনআরসি এখানে করতে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না, সিএসি করতে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না। আপনাদেরকে বাংলাদেশে যেতে হবে না, আপনাদেরকে পাকিস্তানে যেতে হবে না, আপনারা কাশিয়াডাঙ্গার পাশে তালদিঘি থাকবেন, চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলে মাথা নিচু করে থাকবেন। আপনারা গর্বের সঙ্গে বলবেন আমি সংখ্যালঘু, আমি মুসলমান, আমি সনদ গর্বের সঙ্গে বলবো আমি হিন্দু, আমি হিন্দু। আর একজন যে খ্রিস্টান সে গর্বের সঙ্গে পশ্চিম বাংলায় বলবেন আমি শিখ, আমি খ্রিস্টান। আমরা ঐক্যবদ্ধ, আমরা একই মন্ত্রে বাঁধা, আমরা একই বৃন্তে 3টি ফুল, আমরা হিন্দু মুসলমান। আমরা এখানে কোনোদিন জাতিভেদ করতে দেব না, আমরা এখানে সম্প্রীতি বিনষ্ট করতে দেব না। আমরা একে অপরের কাজে কাঁধে কাঁধ মিলিয়ে ছুটে যাব। আপনার পরিবার বিপদ হলে সনদ ছুটে যাবে, সনদের পরিবার বিপদ হলে আপনারা ছুটে আসবেন। এই মন্ত্র নিয়ে আমরা কিন্তু আগামী দিন এগিয়ে চলেছি, আগামী দিন এগিয়ে চলবো। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তৃণমূল কংগ্রেস। তাই আপনার পরিবার, আমি যারা আব্বাস ভাইদের মতো এতে দীক্ষিত হচ্ছেন, আমি আপনাদেরকে বলছি আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের। আপনার পরিবার বিপদ হলে আমরা ছুটে যাব, আপনার পরিবারের পাশে কথা দিচ্ছি। আপনার পরিবার যদি অসহায় হয়, শিক্ষার ক্ষেত্রে কোনো প্রয়োজন হয়, আমরা কথা দিচ্ছি আপনার পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে। চন্দনেশ্বর 2 নম্বর পঞ্চায়েত থাকবে, চন্দনেশ্বর 2 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস থাকবেন। আপনার পরিবার আসুন, আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদের সঙ্গে আপনার ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের সঙ্গে সামিল হন। আপনার পরিবারে যদি ওবিসি সার্টিফিকেট লাগে যোগাযোগ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ওবিসি সার্টিফিকেট, শিডিউল কাস্ট সার্টিফিকেট যদি কারোর রিলেশনের মধ্যে কোনো সার্টিফিকেট লিঙ্কেজ থাকে 72 ঘন্টার মধ্যে তিনি কথা দিয়েছেন আপনার পরিবারে সেই সার্টিফিকেট পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা বলুন, আপনারা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় আর কি আপনাদের জন্য করতে পারে? নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভাত মিজে আপনার পরিবারে খাওয়াতে হয়তো পাচ্ছেন না, কিন্তু আপনার পরিবার কি খাচ্ছেন কি খাচ্ছেন না, কতটা অভাব, কতটা কষ্টের মধ্যে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওখান থেকে সবকিছু লক্ষ্য রাখছেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভুলবেন না। এমন একটা নারী, যে নারীটার জীবনে কোনো স্বাচ্ছন্দ্য নেই,
যে মহিলাটার স্বচ্ছন্দ বলে কিচ্ছু নেই, একটা সামান্য হয় চটির মধ্যে দিয়ে একটা টালির ঘর থেকে ওটা যে মহিলা নেত্রী, যিনি বাংলার মানুষের কথা চিন্তা করে করে দীর্ঘদিন 12-14 বছর এই হারমাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে করতে তার সর্বশরীর, কিন্তু আপনারা হয়তো জানেন না, তার শরীরে এই হারমাদরা দাগ করে ছেড়েছিল। সেই দাগের ফলে কিন্তু তিনি ভুলতে পারছেন না বাংলার মানুষের কথা। তিনি ভাবছেন আমাকে যেমন যে অবস্থা হারমাদরা মেরেছে, তাহলে আমার তালদির ভাইদের কি অবস্থা করেছে, আমার তালদির মায়েদের অবস্থা কি অবস্থা করেছে, আমার বাংলার মানুষদের কি অবস্থা করে ছেড়েছেন। এইটা কিন্তু আপনাদের করজোড়ে নিবেদন করব, ভুলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। ভুল নিশ্চয়ই কাজ করলে ভুল হয়, ভুল হতে পারে, আপনারা আসুন, ভুল ধরুন। ভুল ধরাই বিরোধীদের কাজ, আর শিক্ষা নেওয়া শাসকের কাজ বলে আমি মনে করি। এটাই সংবিধান। আপনাদের থেকে আমরা শিক্ষা নেব, অবশ্যই শিক্ষা নেব। যদি এই গ্রামে কোথাও রাস্তা বাকি থাকে, যদি মনে করেন এই গ্রামে একটা টিউবওয়েলের প্রয়োজন হয়, যদি মনে করেন এই গ্রামে কোথাও ঢালাই রাস্তার প্রয়োজন, যদি মনে করেন এই গ্রামে কোথাও ইলেকট্রিক পোস্টের ব্যবস্থা প্রয়োজন, আপনারা আসুন, আপনারা অভিমান করবেন না। আপনারা আমাদের নেতৃত্বকে বলুন যে আমার এখানে এটাই প্রয়োজন, আমার এখানে ওটাই প্রয়োজন, আমার পরিবারে ওটাই প্রয়োজন, আমার এলাকার এটাই প্রয়োজন। আমরা নিশ্চয়ই সদুত্তর আপনাদেরকে সাদরে গ্রহণ করব। আপনাদের মতামত আমরা গ্রহণযোগ্য বলে মনে করব, গুরুত্ব সহকারে আমরা বিবেচনা করব। তাই আপনারা এই তালদি গ্রামটাকে অশান্তি পাকাবেন না। শুধু তালদি নয়, ক্যানিং পূর্ব বিধানসভায় শুনে রাখুন, কেউ যদি মনে করেন এখানে কয়েকটা ব্যানার টাঙিয়ে আপনারা যদি মনে করেন স্বর্গ হাতে পেয়ে গেছেন, স্বর্গের চাঁদ হাতে পেয়ে গেছেন, ভুল ভাবছেন। আপনাদের তালদি গ্রামে যারা আমাদের তৃণমূল কংগ্রেস করেন, আপনারা বুক চিতিয়ে তৃণমূল কংগ্রেস করবেন, আপনারা চায়ের দোকানে প্রতিবাদ করবেন। কেউ যদি আমাদের সরকারের বিরুদ্ধে আঙুল তোলেন, সঙ্গে সঙ্গে সেই আঙুলটাকে কিন্তু দুমড়ে দেবেন। এটা আমরা বলছি, আমরা তৃণমূল কংগ্রেস হিসেবে বলছি। আপনারা ভয় পাওয়ার কারণ নেই। ক্যানিং পর্বে বিধায়ক থেকে শুরু করে সারা ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা করবেন। আর যারা মনে করবেন যে আমরা সোজা হব না, তাদেরকে কিন্তু পুরো লাঠি দিয়ে বেঁকিয়ে সোজা করা হবে। কারণ কুকুরের লাশ যদি সোজা না হয়, ঘি দিয়ে টেনে টেনে সোজা করা হবে। তাতে যদি না হয়, তাহলে অন্য ব্যবস্থা করা হবে। এই বলে প্রত্যেককে ভালো থাকুন, ভালো থাকবেন, গ্রামে ভালো রাখবেন, মানুষকে ভালো রাখবেন, মানুষের সঙ্গে মিশবেন, মানুষের পাশে থাকবেন, মায়েদের পাশে থাকবেন, কৃষকের পাশে থাকবেন, ছাত্র যুবর পাশে থাকবেন, সর্বোপরি মায়েদের পাশে থাকবেন, গ্রামের বাচ্চাদের পাশে থাকবেন, এলাকায় শান্তি প্রতিষ্ঠা করবেন, এলাকায় স্বস্তি প্রতিষ্ঠা সম্প্রীতি বজায় রাখবেন। এই বলে আপনাদের আবার সুস্থ এবং আর্থিকভাবে আপনারা যাতে দুর্বল না হয়ে পড়েন, সবকিছু শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কথায় বলে একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট বলে, এরপরে আরো বক্তা আছে, আমি এই পর্যন্ত শেষ করছি, ধন্যবাদ। এরপরে আমাদের আবার নাসিরদাও মনে হয় সম্ভবত এসে যাবে। যাই হোক, সনদ সাহেব তার অমূল্য ভাষণ আমাদের সম্মুখে রেখেছে। এখন আপনাদের আমাদের যে এই অঞ্চলের যিনি রূপকার বা যিনি আমাদের এই জমশা 2 নম্বর অঞ্চলের যিনি রূপকার ভাই আমার, তিনি তার সংক্ষিপ্ত সময় নিয়ে আবার কিছু বলছেন, শুনুন। আজকের এই কর্মী সভার সভাপতি আমাদের ফারাক ভাই, উপস্থিত আছেন আমাদের যুব সভাপতি জাকিরুল ইসলাম, SC/ST জেলা সহসভাপতি সন্তোষ সর্দার, অঞ্চল কমিটির সদস্য আমাদের আনসার, আমাদের কালাইহাটির পঞ্চায়েত সদস্য আমাদের সবেদ আলী তরফদার, মাধবপুরের আমাদের মিলন নস্কর, রহমান ও প্রত্যেকটা কর্মীতে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার রাজনৈতিক কিছু কথা বলবো।
2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর যে উন্নয়নটা হয়েছে সেটা আমি মুখে বলবো না, সেটা আপনারা চোখে দেখেছেন। পিছনের কথা দুই একটা বলবো। এই তালদিঘি গ্রামে কেউ এখানে মেয়ে বিয়ে দিতে আসতো না। ছেলে যদি বাইরে বিয়ে দাও, এই মেয়ের বাবা কোন রাস্তা দিয়ে ঢুকবো। তৎকালীন যারা মাতব্বরি করেছিল এবং যে সরকারের দায়িত্বে ছিল 2016 সাল পর্যন্ত লড়াই করে দেখেছে, তারা কিছু করতে পারলো না। তাদের মধ্যে কেউ কেউ রেজার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। যোগদান করার পর তারা এটাই ভেবে রেখেছিল যে আমরা যখন সিপিএম আমলে লুটি ফুটে খেয়ে কোনো কাজ করিনি, রাস্তা দাঁত পার করে রেখে দিয়েছিলাম, ভেবেছিল যে এদের মধ্যে ঢুকে ওই রাস্তা দাঁত পার করে রেখে দেবো আর আমরা লুটি ফুটে খাবো মাথায় টুপি দিয়ে। সেটা যখন হচ্ছে না, সেটা যখন পাচ্ছে না, তখন তারা চলে গেল, বেরিয়ে গেল। তারা আবার বেরিয়ে গেলে কি করলো সেটা আমি বলছি, তার আগে দু একটা কথা বলে নিতে হবে। তালদি গ্রামটা মুসলিম গ্রাম, এখানে সবাই আমরা ধর্ম পালন করি। যে ধর্মটা পালন করে তার নাম হচ্ছে ইসলাম ধর্ম। যে ব্যক্তির চক্করে পড়েছে সে কি করবে নিজে জানে না, তার দলের নাম কি কেউ জানে না, সে নিজেও জানে না, সে মন্ত্রিসভা গঠন করে দিয়েছে। তার পিছনে এই গ্রামের কিছু মানুষ, তারা ধর্ম নিয়ে সবসময় ব্যস্ত, বড় বড় ভাষণ দেয়। আমি তাদের উদ্দেশ্যেই বলছি, ইসলাম ধর্ম আগে বলে নিয়েছি আমি, আমাদের কাজ হচ্ছে হালাল পথে চলা, হালাল খাওয়া। আমি বাজারে গেলাম, বাড়ির তো খেতে হবে কিছু, মাছ কিনলাম, সবজি কিনলাম, ডাল কিনলাম, নুন কিনলাম, তেল কিনলাম, সব কিনলাম। কিনে মুরগির দোকানে গেলাম, দুটো দোকান আছে পাশাপাশি, একটা মুসলিম দোকান, একটা হিন্দু দোকান। আচ্ছা হালাল খাবেন তো, দুটোই তো মুরগির মাংসের দোকান, কোন দোকানে কিনবেন? সরকারটা চালাবো, মুসলমানটা ভাগ করে পশ্চিমবঙ্গে সরকার গঠন হয়ে যাবে তো কেন? যে কটা এখানে ফ্ল্যাগ ট্যাঙ্কে শুনছি, তারা কেন এখান থেকে একটু পার হয়ে শেওড়া দিলে মিটিং করতো? শেওড়া দিলে বেশি দূর যেতে হবে না, শেওড়া দিলে মিটিং করে আসো, তারপর ফ্ল্যাগটা টাঙিয়ে রেখে দিই। আর যদি মিটিং করতে না পারে, মনে করতে হবে যে আমরা হারাম পার্টি করছি। যে লোকটা বলছে যে আমি নূরের তৈরি, আমার নামে কলমা পড়তে হবে, আমার নামে দরুদ পড়তে হবে, তারপরে সে আমার সঙ্গে জান্নাত যাবে, তা এর থেকে বড় মুনাফেক আমাদের ধর্মে আছে কিনা আমার জানা নেই। কে বলছে? উনি বাদ দিয়ে তামাম পূর্ব শরীফে যারা ভাইজান আছে তারা বলছে যে পুরো মুনাফিকি কথাবার্তা বলছে প্রকাশ্যে মাইকে দিনের আলোতে। তারপরেও আমরা তার ঝান্ডা নিয়ে এখানে তুলবো, যার কোনো দল নেই, যার কোনো কিছু নেই। আবার বলবে যে আমরা শিরায় শিরায় রক্ত আর আমরা পাগলের ভক্ত। পাগল হয়ে গেলে কি হয়? ভবঘুরে হয়ে যেতে হয়। তা যে কটা এখানে পতাকা তুলে শুধু ভবঘুরের দল, কেউ তো সমাজের লোক নয় এরা। এদিকে বলছে আমরা এক কাপড় মাংস খাই না, আমরা মুসলমান, খাঁটি মুসলমান, আমরা হালাল করে খাই। তা মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো তুমি খাচ্ছ, বিনা পয়সার চাল, সরকারি সুযোগ সুবিধা, মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, কোন গ্রাম হয় না, তালদি গ্রাম থেকে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, গিয়ে বলছে আমার মেয়ের বিয়ে হয়নি, টাকা পাইকে দিতে হবে, করে দেওয়া হচ্ছে। তারপরে বলছে যে আমি এই হালাল আমার সহ্য হচ্ছে না, ওই ভবঘুরে আমার সাজতে হবে, তার নামে পতাকা তুলতে হবে, তার নামে কর্মা পড়তে হবে, তার নামে দরুদ পড়তে হবে, না হলে আমি জান্নাতে যাব না। ভাঁড়ে এসে কি বলেছে চণ্ডীপুরি?
এখান থেকে তো বহু লোকই ছিল ভ্যান ভর্তি করে। তিনি প্রকাশ্যে ঘোষণা করেছে মাইকে, ভাঁড়ের লোক মুনাফিক। যদি কেউ না শুনে থাকে ওনার ইউটিউব খুলবেন, জল জল করে শোনা যাচ্ছে ভাঁড়ের মানুষ বেঈমান। তাহলে যারা গেছে তারা কি ভাঁড়ের মানুষ নয়? যদি তারা ভাঁড়ের মানুষ হয়ে থাকে তাহলে তারা মুনাফিক, তারা বেঈমান। এত বড় কথা বলে যাওয়ার পর আবার এসে শুন দেখছি যে ঝান্ডা টানছে। আমি আসছি ওখান দিয়ে দেখছি সেদিনকে শাহরুল তিনি বলে ঝান্ডালে ঘুরে বেড়ায়, সে দেখে দাঁড়িয়ে ফেলাক পাচ্ছে, কিচ্ছু বলেনি আমি মা। কারণ যারা জাহান্নামে যাবে তারা রাস্তা সেটা খুলে নেবে, বুঝে নেবে, কারো দেখে দিতে হবে না। দুনিয়া থেকে শুনে করে কেউ নিয়ে আসিনি, একা এসে একাই যেতে হবে, কিন্তু এখানে বেঁচে গুছে খেতে হবে। যদি বেঁচে গুছে থাকতে না পারি তাহলে যেটা জ্বলন সেটা জ্বলন হবে। তা তালদিঘির গ্রামের মানুষ, এখানে মাদ্রাসা আছে, এখানে ইসলামিক সোসাইটি আছে, এখানে একটা জায়গায় 3টে মসজিদ হয়ে গেছে, তাহলে কোনটা হালাল কাজে কোনটা হারাম কাজে এই যদি তাদের জ্ঞান না থাকে তাহলে ধর্ম করা বেকার। এদিকে এক কবের মাংস খালি হারাম হয়ে যাবে, আর যার খাচ্ছি তার বিরুদ্ধে কথা বলবো সেটা হালাল হবে। আর যদি তোমার সরকার গঠন করার ইচ্ছে হয় তাহলে গিয়ে বলো যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না, আব্বাসীকে ভোট দিতে হবে। বলো যাদবপুরে চলো, এই তাওড়া শেওড়া দাঁড়ে তাওড়া মৌসুল গিয়ে বলো যে আব্বাসীকে ভোট, বিজেপিকে ভোট দেওয়া যাবে না, আমি আব্বাসী আমাকে ভোট দিতে হবে। দম আছে? মুসলিম গ্রামে ঢুকে তুমি খুশখুশ করছো, তুমি দেখাচ্ছ আমি বড় পীর। আর কিছু মানুষ এখানে খেয়ে এখানে ঘর নিয়েছে, এখানে মেয়ের সাহায্য নিয়েছে, এখানে নিজের সাহায্য নিয়েছে, কিনা নিয়েছে। এখানে এই গ্রামে ইলেকট্রিক লাইট জ্বলতো না, কোন জায়গায় 1 তার, কোন জায়গায় 2 তার। সেই গ্রামে কেবল লাইন আছে, সেই গ্রামে পিচ রাস্তা, সেই গ্রামে ঢালাই রাস্তা, কোনটা বাদ নেই। এখানে ঘরে শুয়ে শুয়ে এখন মজা নিচ্ছে। দিন আসবে, সকাল হয়েছে, সন্ধে হবে, 12 ঘন্টা সময় লাগবে, বিচার ঠিক টাইম হবে। তৃণমূল কংগ্রেস সমস্ত ভূমিকায় বলছে আবার ক্ষমতায় আসবে। এত কাজ করার পরে যদি বেঈমান আমাদের মুসলমান সমাজ যদি হতে পারে, হিন্দুরা করবে না। আছে হিন্দুরা আজকে তারা রাজস্থানের মতন জায়গায় তারা গোলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আছে হিন্দুরা তারা ছত্তিশগড়ে গোলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে নরেন্দ্র মোদীকে। আছে হিন্দুরা মহারাষ্ট্রের মতন একটা তাবড় জায়গা গোলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আছে হিন্দুরা আজকে ঝাড়খণ্ডের মতন জায়গায় যেখানে বিজেপির আতুরঘর গোলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। বিহারের মতন জায়গায় সেখানে গোলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আজকের এই রোজারে যদি মনে হয় যে আমরা একসঙ্গে জামাত করবো না, মসজিদে নামাজ পড়বো না, ঘরোয়া পাচ্ছে দেখি উনি তো বিজেপি সমর্থক, তার পিছনে ফুসফুস করে আজকের পতাকা মারছি, আজকে ভ্যান ভর্তি করে ছুটছি আর শুনে আসছি মুনাফিক, তারপরে তার পিছনে ছুটবো। সেখানে মুসলিম সমাজ তার প্রত্যাখ্যান করছে কেন? ওনার বাড়ি হুগলি ফুলপাড়া শরীফ, ওনার জেলা বোলাগড়, ওনার জেলার মধ্যে পান্ডুয়া, ওনার জেলার মধ্যে ধনিয়াখালী। যাক, গিয়ে বলুক যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না, আমি আব্বাস সিদ্দিকী তোমার বাড়ির ছেলে, আমাকে ভোট দিতে হবে। তাকত আছে? আজকে তালদিঘি মুসলমান এখানে আছে একসঙ্গে, সেটাকে দুটো ভাগ করতে হবে। এইটা চক্রান্ত। উন্নয়ন নিয়ে আমার বলার কিছু নেই। উন্নয়ন নিয়ে কি বলবো আমি? উন্নয়ন তো এখানে আমরাই করছি, উন্নয়ন তো এখানে আমরাই করছি। এখানে তালদিঘি গ্রামে রাস্তা হয়নি, কি বিদ্যুৎ হয়নি, কিছু হয়নি, সেটা তো আমরাই করে দিচ্ছি। আর গ্রামের লোক ভোগ করছে। সঠিক ইমান থাকে তাহলে বলবে যে না তালদিঘি কাজ হয়েছে, অন্য জায়গায় গেলে আমরা বেঈমান হব। আর যদি ইমান না থাকে বেঈমানি করো, কোনো অসুবিধা নেই, কেউ চোরকে ধরে রাখতে পারবে না। আজান হয়ে যায়।